নির্বাচনের আগে তাদের মুখে আমরা বারবার শুনেছি, তাদের আমিরের মুখে বারবার শুনেছি, নির্বাচনে জিতলে, সরকারে গেলে কিংবা না গেলে, বিরোধী দলে গেলে, সংসদ সদস্য নির্বাচিত হলে সরকারি কোনো সুযোগ সুবিধা গ্রহণ করবেন না। আর সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি, সরকারের এটা, সরকারের ওটা, সরকারি কোনো সুবিধা গ্রহণ করবেন না, এরকম বক্তব্য জামাতের এমপি, জামাতের আমিরের মুখ থেকে বহুবার শুনেছে। এমপি মানে নির্বাচনের আগে তো এমপি ছিলেন না, নেতাদের মুখে বারবার শুনেছে। কিন্তু নির্বাচনের পরে আমরা সেই ঘটনার ব্যত্যয় ঘটতে দেখছি বারবার। কোনো ধরনের সুযোগ সুবিধা নিতে না চাওয়া জামাত আমির সবার আগে উঠেছেন সরকারি বাড়িতে এবং নিজে পছন্দ করে নিয়েছেন যে এই বাড়িটা আমি নেব। আমির যেহেতু কাজটা করেছেন, যে আমির ঘোষণা দিয়েছিলেন যে তার যে বেতন, তার যে সুবিধাদি, সেগুলো তিনি গরিবের মাঝে বিলিয়ে দেবেন। তিনি সংসদ সদস্য হিসেবে যে সম্মানী পান, সেই সম্মানী তিনি ব্যবহার করবেন না, সেটা গরিবের মাঝে বিলিয়ে দেবেন। সেখানে আবার এই প্রশ্নও উঠেছিল যে হলফনামায় তিনি যেটা উল্লেখ করেছেন তাতে তার বার্ষিক আয় দেখিয়েছেন 3,60,000 টাকা। 3,60,000 টাকা বার্ষিক আয় দেখালে মাসে তার ইনকাম 30,000 টাকা। মাসে যে ব্যক্তি ইনকাম করেন মাত্র 30,000 টাকা, সেই ব্যক্তি সংসদ সদস্যের বেতন সেগুলো গরিবকে দান করে দিচ্ছেন, তাহলে তিনি নিজে চলেন কিভাবে? তার গাড়ির ড্রাইভারের বেতন কোত্থেকে আসে? গাড়ির তেলের টাকা কোত্থেকে আসে? তার সংসার চলে কি দিয়ে? তিনি কি খেয়ে থাকেন? নাকি তাদেরকে কিছুই খেতে হয় না, 30,000 টাকা মোটামুটি ওই ব্যাংকেই থাকে, খরচ করতে হয় না? সেই প্রশ্নটা উঠেছিল। যাই হোক, সেই প্রশ্নের দিকে যাচ্ছি না। এবার তাদেরই একজন এমপি সংসদে দাঁড়িয়ে তার নিজের ফ্ল্যাটের জন্য, সরকারি ফ্ল্যাটের জন্য এটা ওটা, জানালার পর্দা থেকে শুরু করে ওয়াশিং মেশিন, ওভেন, এটা ওটা অনেক কিছু চাইলেন। হঠাৎ করে জামাতের এমপিদের এত কিছু প্রয়োজন হচ্ছে কেন? যে জামাতের একজন এমপি গতকালকে মুক্তিযুদ্ধ নিয়ে অবান্তর কিছু কথা বলে রীতিমতো হাস্যকর পরিণত হয়েছেন গোটা জাতির কাছে। চলুন, সংসদে কি কি চাইলেন জামাতের এমপি, হঠাৎ করে তাদের নীতিগত পরিবর্তন হলো কেন, এখন তাদের এত কিছু প্রয়োজন হচ্ছে কেন, সরকারি সুযোগ সুবিধা, একটু বুঝে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জামাতের এমপি সংসদে দাঁড়িয়ে বললেন আমার ফ্ল্যাটের জন্য, সরকারি ফ্ল্যাটের জন্য জানালা দরজার পর্দা সেগুলো লাগবে, এটা লাগবে, ওটা লাগবে, ওভেন লাগবে, ওয়াশিং মেশিন লাগবে, এসব লাগবে। তো সরকারের সুবিধা তো তারা নেবেন না, হঠাৎ করে এগুলো লাগবে কেন? নাকি তাদের বাসায় এগুলো নেই? মানে তাদের বাসায় এগুলো নেই, সেই জিনিসগুলো তারা নিজের বাসা থেকে সরকারি বাসায় ওঠার সময় সেগুলো আনেননি, নাকি দুই বাসাতেই দুই সেট রাখতে চান? সেটা তো প্রশ্ন আসে। যুগান্তরের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন চাইলেন জামাত এমপি। সরকার কেন ওয়াশিং মেশিন এবং মাইক্রো ওভেন দিবেন, যেখানে জামাতের এমপিরা বলছেন সরকারের কোনো সুযোগ সুবিধা নেবেন না, সরকারি গাড়ি ব্যবহার করবেন না, সরকারি বাড়ি ব্যবহার করবেন না, সরকারের বেতন নেবেন না, সেটা গরিবদের দিয়ে দেবেন। তখন মাইক্রো ওভেন, ওয়াশিং মেশিন দরকার হচ্ছে কেন? এগুলো তো বিলাসী সামগ্রী। জামাতের এমপিরা তো বিলাসী না, তারা তো খুবই সাধারণ জীবনযাপন করে, তারা তো আমার প্রিয় নবীর আদর্শে জীবনযাপন করেন। সেখানে তো আমার প্রিয় নবী তো ওয়াশিং মেশিন কিংবা ওভেন কিংবা ওই যুগে এই রকম কোনো বিলাসিতার সামগ্রী নিশ্চয়ই ব্যবহার করেননি। তিনি তো পাটিতে শুতেন, মেঝেতে পাটি বিছিয়ে শুইতেন, এটাই তো আমরা জানি। কিন্তু তার আদর্শ বিক্রি করে যারা রাজনীতি করছেন, তাদের হঠাৎ করে নিজেদের বলা নীতিতে এত পরিবর্তন আনতে হচ্ছে কেন? কি বলছেন তিনি, চলুন একটু জানি।
সংসদে সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও মাইক্রো ওভেন চেয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 2 আসনে জামাত ইসলামের সংসদ সদস্য মিজানুর রহমান। আজকে সংসদে তিনি এই কথা বলেন। মিজান বলেন, সরকারি ফ্ল্যাটের জানালা দরজায় এখনো পর্দা ঝোলানো হয়নি। কেন পর্দা আপনি ঝোলাই নিতে পারেন না? পর্দার দাম কত? একটা দরজায় 2 পিস পর্দা লাগে। এই 2 পিস পর্দা যদি আপনি ভালো মানের, একটু ভালো মানের, যদি আমি আমার বাসার উদাহরণই দিই, তাহলে 2 পিস পর্দা মোটামুটি খুবই ভালো কাপড়ের পর্দা ইদানিং 600-700 টাকা পিস পাওয়া যায়। তো একটা দরজায় আপনি পর্দা লাগাতে খুব বেশি হলে 1500-2000 টাকায় আপনি স্মার্ট ব্যাপার লাগাতে পারবেন। অবশ্য বিলাসিতা করলে তো সেটা লক্ষাধিক টাকারও আপনি কিনতে পারেন, কিন্তু সেই 2000 টাকায় একটা পর্দা কিনতে পারেন না আপনি। সরকারকে কেন দিতে হবে? সরকার তো কৃচ্ছতা সাধনের জন্য অনেক কিছু করছে, এবং আপনারাও বলেছেন যে সরকারি কোনো সুযোগ সুবিধা আপনারা নেবেন না। তারপরে তিনি বলছেন যে যেটা বলছেন সেটা হচ্ছে যে পর্দা ঝোলানো হয়নি। স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কথা বলেছেন, এবং ওই ভদ্রলোক বলেছেন যে ওয়াশিং মেশিন, ওভেন, এই ব্যাপারগুলো দরকার। এই ব্যাপারগুলো কেন দরকার হচ্ছে আমরা এখন আসলে কনফিউজড। গতকালকে তাদের আরাক এমপি মুন্তাকিম সম্ভবত তার নাম, হাফেজ, তিনি, এই ভদ্রলোক মুক্তিযুদ্ধে তার বাবা শহীদ হয়েছে, তার দাদা শহীদ হয়েছে, তার পরিবারের 47 জন মুক্তিযোদ্ধা, তার মা একজন মুক্তিযুদ্ধের সংগঠক, এই কথা বলে রীতিমতো বিপদে পড়েছেন। এবং তার বাবা 71-এ মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, তার জন্ম হচ্ছে 81 সালে। এই 10 বছর তিনি কোথায় ছিলেন? নাকি তার মা তাকে পালকপুত্র হিসেবে নিজে মানুষ করেছেন? সেই প্রশ্ন যখন উঠেছে তখন আজকে তিনি কথা ঘুরিয়েছেন। মানে একজন হাফেজ মানুষ, তিনি অনর্গল মিথ্যা কথা বলে গেলেন সংসদে, আজকে তিনি আবার কথা ঘুরালেন। ঘুরিয়ে তিনি বলার চেষ্টা করছেন কি, একটি গণমাধ্যমে গ্লোবাল টেলিভিশনের নিউজে দেখলাম, তিনি বলার চেষ্টা করছেন যে মানে আমি আসলে ওটা বোঝাতে চাইনি। আপনি তো বাংলা ভাষায় কথা বলেছেন ভাই, বাংলা ভাষায়, বাংলা আমরা বুঝি তো, আপনি যেটা বলেছেন আমরা বুঝি তো। তিনি এখন বলছেন আমি বলতে চাইনি যে আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ, আমি বলেছি যে আমার বাবা দাদাদের অনেকেই মুক্তিযোদ্ধা শহীদ। বাবার কথা আসবে কেন, যিনি শহীদ হননি? তিনি বলছেন আমি ওভাবে বোঝাতে চাইনি, আমি বোঝাতে চেয়েছি মুক্তিযুদ্ধে আমাদের পরিবারের অনেক অবদান আছে, কিন্তু মুক্তিযুদ্ধের কথা বললেই আমার বিরুদ্ধে বিষোদ্গার করা হয়। আপনি একজন হাফেজ মানুষ, কোরআনে হাফেজ, এত মিথ্যা কথা 24 ঘন্টা না যেতে যেতে আবার আরেকটা নতুন করে মিথ্যা কথা বললেন। আপনি সরাসরি তো বলতে পারতেন যে ওই কথাটা আমার ভুল হয়েছে, আমি ক্ষমা চাই। এটুকু হলেই তো, সেটাই তো ইসলাম শেখায় যে আপনি ভুল করলে ভুল স্বীকার করবেন এবং ভুলের জন্য তওবা করবেন, ক্ষমা চাইবেন। সেটা না করে আপনি বলছেন যে আমি ওটা বলতে চাইনি, এটা বলতে চেয়েছেন। বাংলা ভাষা কি আমরা বুঝি না? সংসদে আসলে এই যে সার্কাস, একের পর এক সার্কাস তৈরি করছেন। তার আগে আরেকজন, ওই গতকালকে আরেকজন বললেন যে সংসদে ঢোকার সময় যে আমরা মানে সংসদ সদস্যরা মাথা ঝুঁকায়, স্পিকারকে সম্মান জানায়, সেটাই মাথা ঝুঁকানো নাকি শিরক। তো শিরক, আপনি শিরকের জায়গায় যাচ্ছেন কেন? আপনাকে কে বলেছে সংসদে যে জায়গায় শিরক হয় সেই জায়গায় আপনি যাবেন? আপনি তো নিজেদের স্বার্থে এখন শহীদ মিনারেও যাচ্ছেন, যে শহীদ মিনারে ফুল দেওয়াটাকে এতদিন আপনারা শিরকের রাজনীতি করেছেন, স্মৃতিসৌধে ফুল দেওয়াকে শিরকের রাজনীতি হিসেবে করেছেন। আজকে বলছেন রাষ্ট্রীয় আচার পালন করতে যাচ্ছে। সেই আচারটা কি রাষ্ট্র ধ্বংসের আচার? দর্শক, আপনার কাছে সেই প্রশ্ন, উত্তর জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।